আচ্ছা, যদি তোমার কাছে শুধুমাত্র নাম লিখে কাউকে শেষ করে দেওয়ার ক্ষমতা থাকতো, তাহলে কেমন লাগতো? এক স্কুলের এক জিনিয়াস ছেলে হঠাৎ একটা রহস্যময় নোটবুক খুঁজে পায়। সেটা ওকে আড়াল থেকে যে কারো জীবন কেড়ে নেওয়ার ক্ষমতা দেয়। হাতে যখন ঈশ্বরের মতো ক্ষমতা, তখন দুনিয়া থেকে সব খারাপ মুছে ফেলতেও কতটা নিচে নামতে পারে। এটাই ডেথ নোট, অ্যানিমে ইতিহাসের দুই সেরা মস্তিষ্কের এক মারাত্মক ইঁদুর বিড়াল খেলা। আর আজকের এই ভিডিওতে আমরা এই ডেথ নোটের কাহিনীটাই আলাপ করব। তাহলে শুরু করি। লাইট ইয়াগামি জাপানের একটি হাই স্কুলের একজন মেধাবী ছাত্র, এবং তার স্বপ্ন একদিন সে বড় হয়ে তার বাবার মতো বড় মাপের একজন গোয়েন্দা হবে। তার মনে সমাজে হওয়া সবগুলো অন্যায় নিয়ে প্রচণ্ড রকমের ক্ষোভ কাজ করে, যার কারণে সে সবসময় খানিকটা বিচলিত এবং নিরাশ থাকে। সে মনে প্রাণে চায় কেউ না কেউ একদিন এই সমাজে হওয়া প্রত্যেকটা অন্যায়ের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। এদিকে শিনিগামীদের জগতে একজন শিনিগামী বা মৃত্যুর দেবতা অন্য আর একজন মৃত্যুর দেবতার ডেথ নোট চুরি করে এবং সেটা পৃথিবীতে ফেলে দেয়, এটা দেখার জন্য যে মানুষ যদি একটা ডেথ নোট পায় তাহলে সে কী করতে পারে। এটা সে তার এন্টারটেনমেন্টের জন্য করে বা বিনোদন। লাইট ক্লাস করা অবস্থায় হঠাৎ করে খেয়াল করলো যে আকাশ থেকে একটা নোটবুক পড়ছে, এবং এটা যেহেতু ইলজিক্যাল যে হুট করে আকাশ থেকে কীভাবে একটা নোটবুক পড়তে পারে, তার ভেতরে খানিকটা কৌতূহল কাজ করে। এবং ক্লাস শেষ করে সে বাইরে এসে নোটবুকটা তুলে এবং লেখা দেখে ভিতরে যে নোটবুকটা যে কাউকে মারার ক্ষমতা আছে শুধুমাত্র তাদের নাম এবং চেহারা দিয়ে। অর্থাৎ কারো চেহারা কল্পনা করে বা মাথায় রেখে সেই লোকটার নাম যদি নোটবুকে লেখা হয় এবং নামটা যদি তার সত্যি হয়, তাহলে লোকটা 40 সেকেন্ড পরে হার্ট অ্যাটাক করে মারা যাবে, যদি কিভাবে মারা যাবে সেটা যদি স্পেসিফিকভাবে লেখা না হয়। অন্য ক্লাসমেটদের মস্কারি মনে করে সে নোটবুকটা নিয়ে তেমন কিছু একটা বিশ্বাস করে না এবং নোটবুকটা সে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে এসে নোটবুকে থাকা বাকি সবগুলো নিয়মকানুন সে পড়ে নেয়। সবগুলো নিয়মকানুন পড়ার পরে সে নোটবুকটার ক্ষমতা যাচাই করার কথা চিন্তা করে। কলম হাতে নিয়ে সে যখন নোটবুকে একজনের নাম লিখতে যাবে, তখন সে মনে মনে চিন্তা করে যে নোটবুকটা যদি আসলে কাজ করে তাহলে সে বেসিক্যালি একজন খুনি হয়ে গেল। কিন্তু মনে মনে এটাও ভাবে যে এটা 100% কারো মস্কারি, আর কেউ এমনিতেও মরবে না। তারপরেও সে খবর চালু করে এবং খবর চালু করার পর খবরে দেখানো হয় যে একজন ক্রিমিনাল 8জন লোককে একটা ডে কেয়ার সেন্টারে বন্দি করে রেখেছে। খবরে ক্রিমিনালটির চেহারা দেখানো হয় এবং নামও বলা হয়, এবং লাইট সেই নামটা তার নোটবুকে লেখে। তারপর সে 40 সেকেন্ড অপেক্ষা করে। 40 সেকেন্ড অপেক্ষা করার পরেও যেহেতু খবরে কিছু বলেনি, তখন সে যখন টিভিটা বন্ধ করতে যাবে, তখন খবরে দেখানো হয় যে বন্দিরা ডে কেয়ার সেন্টার থেকে বের হয়ে আসছে এবং খবরে বলা হয় যে লোকটা মারা গেছে। যা দেখে লাইট মোটামুটি খুবই অবাক হয়ে যায়। তারপরেও সে এটাকে জাস্ট একটা অ্যাক্সিডেন্ট হিসেবে মনে করে। পরের দিন সে ক্লাসে গিয়ে নোটবুকটা আবার ট্রাই করার চিন্তা করে যে এটা আসলে কাজ করে কিনা। তারপর সে ক্লাসের একটা ছেলেকে মারার পরিকল্পনা করে, যাকে সে মোটেও পছন্দ করে না। কিন্তু পরে সে ভাবলো যে পরিচিতের মধ্যে কাউকে না মারাটাই ভালো। স্কুল থেকে বাসায় ফেরার সময় সে দেখে যে একটা মহিলা কিছু ছিনতাইকারীদের কবলে পড়েছে, এবং সে তার নোটবুকটা বের করে তার ভিতরে ছিনতাইকারীদের নাম লিখে এবং তারা কিভাবে মারা যাবে ওগুলোও লিখে দেয়। আর তারপর তারা সত্যি সত্যি ওইভাবে মারা যায় যেভাবে সে নোটবুকে লিখেছিল। ফলাফল দেখে লাইট খুবই আশ্চর্য হয়ে যায় এবং এরপর সে বিশ্বাস করা শুরু করে যে নোটবুকটা আসলেই কাজ করে। কিছু সময় পরে লাইট তার রুমে বসে আছে এবং নোটবুকের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে আর গর্ব করছে যে ও কি পরিমাণে ক্রিমিনাল মারতে পেরেছে। এই সময় মৃত্যুর দেবতা বা শিনিগামী তার সামনে আবির্ভূত হয়, যা দেখে লাইটের প্রায় হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়ে যায়। শিনিগামী লাইটকে তার পরিচয় দেয় এবং বলে যে তার নাম রিউক এবং নোটবুকটা তার। সে লাইটকে বলে যে তোমার হাসি দেখে আমি বুঝতে পারছি যে তুমি বুঝে গেছো এটা কোনো সাধারণ নোটবুক নয়। লাইট তারপর মাথা ঠান্ডা করে এবং হাসি মুখে বলে যে হ্যাঁ, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। রিউক লাইটকে খুব পছন্দ করে এবং সে বলে যে এর আগে আরও অনেক নোটবুক পৃথিবীতে এসেছে, কিন্তু তুমি একমাত্র লোক যে ডেথ নোটে এতগুলো মানুষের নাম লিখেছে। লাইট বলে যে কারো না কারো এই পৃথিবীতে ঘটে যাওয়া সব অন্যায় সমাধান করতেই হবে, যাতে পৃথিবী একটা সঠিক রাস্তার দিকে এগোতে পারে। এমন একটা পৃথিবী যেখানে যারা খারাপ কাজ করবে তারা যেন সবসময় ভয় থাকে এবং যারা ভালো মানুষ তারা যেন শান্তিতে বেঁচে থাকতে পারে। লাইট সিদ্ধান্ত নেয় যে পৃথিবীকে পরিষ্কার করার কাজটা সে নিজেই করবে, এবং ওই কারণে যত ধরনের ত্যাগ এবং স্যাক্রিফাইস করা দরকার তার সব কিছু করার জন্য সে প্রস্তুত। এদিকে বিশ্বের সব দেশের বড় বড় নেতারা এবং মিলিটারি পার্সোনালরা এক জায়গায় জড়ো হয় এবং তারা সবাই একটা সিদ্ধান্ত উপনীত হয় যে এত মানুষ এভাবে মারা যাচ্ছে এটা কোনোভাবেই স্বাভাবিক না, এবং তারা সবাই একে অপরের দিকে আঙ্গুল তাক করে রেখেছে। এর কারণ হচ্ছে কেউই ধরতে পারছে না যে এতগুলো মানুষ কিভাবে মারা যাচ্ছে। তারপর তারা একটি সিদ্ধান্ত নেয় যে তারা বিশ্বের সেরা গোয়েন্দাকে এই মৃত্যুগুলো তদন্ত করার জন্য ডাকবে। তারা এল নামের একজন গোয়েন্দাকে ডাকে এবং এল আসার সাথে সাথে পুরো রুম ঠান্ডা হয়ে যায়। লম্বা স্যুট টুপি পরে একজন বৃদ্ধ লোক রুমের ভিতরে আসেন হাতে করে একটি ল্যাপটপ নিয়ে, এবং সেই ল্যাপটপ থেকে ভয়েস কলে এল ওইখানে সবার সাথে মিটিং শুরু করেন। এল বলেন যে এই পরিমাণে গণহত্যা ক্ষমার অযোগ্য এবং তাদের যেভাবেই হোক এই অপরাধীকে থামাতে হবে, এবং তার জন্য ওনার আইজিপিও এবং জাপানি পুলিশের সম্পূর্ণ সাহায্য দরকার। এই ঘোষণা শুনে জাপানি পুলিশের প্রধান একটু অবাক হন এবং জিজ্ঞেস করেন যে কেন জাপানি পুলিশই দরকার। তখন এল উত্তর দেন যে এই অপরাধী খুব সম্ভবত একজন জাপানি,
যার কারণে ওনার স্পেসিফিকভাবে জাপানি পুলিশদের সাহায্যই দরকার। কারণ জিজ্ঞেস করলে উনি উত্তর দেন যে যত মানুষ মারা গেছে তার ভেতরে বেশিরভাগই জাপানি ক্রিমিনাল, যাদের রেকর্ড জাপানি পুলিশের হাতে আছে, এবং এমন কোনো অপরাধী আজ অব্দি মারা যায়নি যাদের রেকর্ড জাপানি পুলিশের কাছে নেই। এদিকে লাইট তার নোটবুকটা লুকানোর জন্য খুবই চালাকির সাথে একটি ড্রয়ার তৈরি করে, যেখানে হাত দিলে নোটবুকটা পাওয়া যাবে না, পাওয়া যাবে একটি নকল নোটবুক। আর আসল নোটবুকটা যদি কেউ পেয়েও যায় তাহলে সাথে সাথে নোটবুকটা আগুনে পুরো ছাই হয়ে যাবে। রিউক লাইটের বুদ্ধিমত্তাটাকে খুবই আশ্চর্য হয় এবং প্রশংসা করে, কিন্তু এটাও বলে তাতে তার ঘরে আগুন লেগে যেতে পারে। যার জবাবে লাইট বলে এত মানুষ মারার পর ধরা খাওয়ার চাইতে পুরো ঘরটা আগুনে পুড়ে যাওয়াই ভালো। এদিকে অনেক মানুষ এভাবে লাইটের মানুষ মারার ব্যাপারটা খেয়াল করে এবং অনলাইনে হাজারো মানুষ লাইটের সাপোর্টে চলে আসে। তারা লাইটের জন্য একটি নাম ঠিক করে, যা হলো কিরা, যা হলো ইংলিশ শব্দ কিলারের একটি জাপানিজ প্রবর্তন। লাইটের এই নামটা মোটেও পছন্দ হয় না, কিন্তু সে মনে মনে খুশি হয় যে এত মানুষ বিচারের পক্ষে দাঁড়িয়েছে। তো লাইট একদিন ঘরে বসে টিভি দেখছিল, তারপর হঠাৎ করে টিভিতে একটি স্পেশাল প্রোগ্রাম চালু করা হয়, যেখানে বলা হয় যে এখন ইন্টারপোল থেকে একটি খবর চালু করা হবে পুরো বিশ্বের জন্য। সেই প্রোগ্রামে একজন লোক বলেন যে লাইট যা করছে এটা একটি গণহত্যা এবং ক্ষমার অযোগ্য একটি অপরাধ, আর লাইটকে যেভাবে হোক উনি ধরবেন। তারপর তিনি তার পরিচয় দেন যে উনি হচ্ছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ গোয়েন্দা এল, অথবা লিন্ড এল টেইলর। তারপর তিনি খবরের ভেতরে সরাসরি লাইটকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আমি লিন্ড এল টেইলর বলছি, যদি তোমার সাহস হয় তাহলে তুমি আমাকে মেরে দেখাও। লাইট এই খবর দেখে প্রচন্ড উত্তেজিত হয় এবং রেগে যায়, এবং সাথে সাথে নোটবুকটা বের করে নোটবুকে তার নাম লেখে এবং মুখে হাসি নিয়ে অপেক্ষা করতে থাকে কতক্ষণে লোকটা মারা যাবে। আর তারপর বলে যে এই 40 সেকেন্ড হলো তার জীবনের সবচাইতে লম্বা 40টা সেকেন্ড। 40 সেকেন্ড পরে টিভিতে লিন্ডেল টেইলর নামে লোকটা মারা যায়, আর লাইট পাগলের মতো হাসতে শুরু করে এবং ওই লোকটাকে অপমান করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ করে টিভিতে এল লেখা চলে আসে, যা দেখে লাইট খানিকটা ভরকে যায়। তখন টিভিতে এল বলে যে সে নিজেই খানিকটা অবাক হয়েছে এটা দেখে যে এমন লোকও আছে যারা দূর থেকে মানুষ মারতে পারে, এবং এটা সে নিজের চোখে না দেখে বিশ্বাসও করতে পারতো না। তারপর এল কিরাকে উদ্দেশ্য করে বলে যে তুমি যাকে মেরেছো এই লোকটা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, যার মৃত্যুদণ্ড আজকে কার্যকর করার কথা ছিল, আর এটা আমি ছিলাম না। কিন্তু আমি এখন জেনে গেছি যে তোমার কাউকে মারার জন্য জাস্ট চেহারা আর নাম দরকার। তারপর সে লাইটকে উস্কানি মেরে বলে, তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি আমাকে মেরে দেখাও, কিন্তু তুমি তা পারবে না, কারণ তুমি এখন পর্যন্ত আমার চেহারা দেখোনি, আর তুমি আমার আসল নামও জানো না। তুমি জাস্ট জানো যে এল, আর এল তোমার সবচেয়ে বড় শত্রু। এল তখন আরও বলে যে আমি শুরুতে বলেছিলাম যে এই খবরটা সারা বিশ্বে প্রচার করা হবে, কিন্তু আসলে এই খবরটা শুধুমাত্র জাপানের কিন্টো প্রদেশে প্রচার করা হয়েছে, আর আমি এখন বুঝে গেছি যে তুমি এক্স্যাক্টলি কোথায় আছো। তারপর সে বলে যে আমি আশা করিনি যে আমার প্ল্যান এত ভালোভাবে কাজ করবে, আর আমি অপেক্ষা করতে পারছি না তোমাকে ধরার জন্য আর তোমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য। তারপর প্রোগ্রামটা শেষ হয়। প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার পরে লাইট প্রচণ্ড রেগে যায়, কারণ ওই এলের ফাঁদে এভাবে পড়ে গেছে। তারপর সে এলের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। তারপর তারা দুজনে একসাথে বলে ওঠে যে আমি তোমাকে খুঁজে বের করব এবং আমি তোমাকে শেষ করব, কারণ আমি এই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবই। আর এইভাবে শুরু হয় দুই মহাবুদ্ধিমত্তার মারাত্মক লড়াই। এদিকে তদন্ত চালানোর সময় এল খেয়াল করে যে ক্রিমিনালরা যে টাইমে মারা যাচ্ছে ওই টাইমটা মেইনলি একটা ছাত্রের অবসর টাইম। এখান থেকে এল বুঝে যায় যে এই খুনের খুবই অপরিপক্ক একটা দৃষ্টিভঙ্গি আছে ন্যায় এবং অন্যায়ের প্রতি। তাতে এল বুঝতে পারে যে এই খুনি খুব সম্ভবত একজন ছাত্র। কিছু সময় পার হয়ে যাওয়ার পর দেখা যায় যে খুন করার সময় প্যাটার্নটা পরিবর্তন হচ্ছে। এখান থেকে এল খেয়াল করে যে জাপানি পুলিশের সাথে যখন সে আগের তথ্যগুলো শেয়ার করেছে প্রায় তখনই খুনের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। আর এখান থেকে এল এটাও বুঝে যায় যে এই খুনের জাপানি পুলিশের সাথে হাত আছে, অথবা জাপানি পুলিশের যে ক্রিমিনাল রেকর্ড এই রেকর্ডটা খুনির হাতের নাগালে আছে। অনেক গোয়েন্দা এই কেস থেকে সরে যায়, কারণ ওরা ভয় পায় যে কিরা ওদেরকে মেরে ফেলতে পারে, যেহেতু জাপানি পুলিশের সব তথ্য এই খুনির হাতে আছে। এদিকে রিউক লাইটকে বলে যে ততদিন লাইটের সাথে থাকবে যতদিন পর্যন্ত না প্রত্যেকটা পৃষ্ঠা শেষ হয় অথবা লাইট মারা যায়। রিউক লাইটকে এটাও বলে যে কারো পক্ষেই নেই, না পুলিশের পক্ষে না লাইটের পক্ষে, ও শুধুমাত্র একজন দর্শক। রুক লাইটকে বলে যে কেউ একজন ওদেরকে ফলো করছে, আর লাইট এটা দেখে বেশ অবাক হয়, কারণ ও আন্দাজ করতে পারেনি যে এল এত তাড়াতাড়ি লাইটকে ধরে ফেলতে পারে। লাইট বুঝতে পারে যে এই লোকটা তার জন্য একটা বড় একটা সমস্যা হবে, তাই সে ছক কষা শুরু করে যে কিভাবে এই লোকটাকে মারা যায়। লাইট যখন ঘরে গিয়ে ভাবতে শুরু করে যে গোয়েন্দাটাকে কিভাবে মারা যায়, তখন রিউক কথা বলা শুরু করে এবং লাইটকে বলে যে একজন শিনিগামী একজন মানুষের নাম এবং তার আয়ু তার মাথার উপরে লেখা দেখতে পারে, কারণ মৃত্যু দেবতাদের বিশেষ ধরনের চোখ আছে। রিউক লাইটকে একটা প্রস্তাব দেয় যে লাইটও সেম পাওয়ারটা পাইতে পারে যদি সে তার অর্ধেক আয়ু বিক্রি করে দেয় রিউকের কাছে। অবশ্যই লাইট সেটা প্রত্যাখ্যান করে। কিছু সময় পার হয় এবং লাইট তাকে ফলো করা লোকটার নাম খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কারণ লোকটা এখনো তাকে ফলো করছে। লাইট একটা মেয়েকে সাথে করে বাসে ওঠে এবং লাইটকে ফলো করে সেই লোকটাও লাইটের পেছনে পেছনে বাসে ওঠে। হঠাৎ করে একটা ছিনতাইকারী বাসে পিস্তল নিয়ে উঠে পড়ে এবং লাইট তার পাশে থাকা মেয়েটার হাতে একটা নোট দেয় যেখানে লেখা যে লাইট এখন তার বন্দুক বের করবে লোকটাকে গুলি করবে। কিন্তু এটা ছিল লাইটের একটা বাহানা যাতে পেছনের গোয়েন্দা তার সাথে কথা বলা শুরু করে। পেছনে থাকা গোয়েন্দা লাইটকে থামে এবং বলে তার এমন কোনো কিছু করার দরকার নেই, কারণ সে নিজেই একটা FBI গোয়েন্দা, আর যদি দরকার পড়ে তাহলে সে নিজেই ওই ছিনতাইকারীকে থামাবে। লাইট ওই লোককে বলে যে আমি তোমাকে কিভাবে বিশ্বাস করতে পারি, তুমি তো ওই লোকের সহকারীও হতে পারো। তখন সেই গোয়েন্দা লাইটকে তার ID কার্ড দেখায় যেখানে তার নামটা লেখা, তার নাম হচ্ছে রে পেনবার। আর লোকটা এটাও নিশ্চিত করে যে সে কিরা নয়, কারণ সে যদি কিরা হতো তাহলে সে লোকটাকে যখন ইচ্ছা তখনই মেরে ফেলতে পারতো। ছিনতাইকারীকে লাইট কৌশলে তার ডেটনোটের একটা কাগজের টুকরো স্পর্শ করাতে সক্ষম হয়
আর ডেথ নোট যে একবার স্পর্শ করে সে মৃত্যু দেবতা রিউককে দেখতে পায়, যা দেখার পরে সেই ছিনতাইকারী প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং দৌড়ে বাস থেকে নেমে যায়। কিন্তু বাস থেকে নামার সাথে সাথে উল্টো দিক থেকে একটা গাড়ি এসে তাকে চাপা দিয়ে চলে যায় এবং ছিনতাইকারী সেই জায়গাতেই মারা পড়ে। এরপর রেপ এনবার তার বাসায় চলে যায়, যেখানে তার ওয়াইফের সাথে কথাবার্তা বলে। তার ওয়াইফের নাম হচ্ছে নাওমি। এই মেয়েটা একসময় এলের সাথে কাজ করতো এবং সে নিজেও একজন উঁচু মাপের গোয়েন্দা। রেপ এনবার তার ওয়াইফকে সেদিনের ঘটে যাওয়া বাস অ্যাক্সিডেন্টের কথা বলে, আর নাওমি বলে যে ঘটনাটা খুবই সন্দেহজনক, যেন আগে থেকে সবকিছু প্ল্যান করা ছিল। রেপ এনবার তাকে এসব নিয়ে বেশি ভাবতে নিষেধ করে আর বলে সে যেন ভুলেও এসব কাহিনীর ভেতরে না জড়ায়। কারণ নাওমি যখন তার আগের গোয়েন্দা জীবন ছেড়ে রেপেনবারের সাথে বিয়ে করতে এসেছিল, তখন সে বলেছিল যে সে এসবের ভিতরে আর কখনো জড়াবে না। এদিকে লাইট সিদ্ধান্ত নেয় যে রেপেনবারের ব্যাপারে যা করার সে আরেক সপ্তাহ পরে করবে, কারণ এখন যদি সে হঠাৎ করে কিছু করে ফেলে তাহলে ব্যাপারটা খুবই সন্দেহজনক লাগবে। যেহেতু পুলিশ এজেন্সি সবাই জানে যে রেপেনবার কাকে ফলো করছে আর রেপেনবার আজকে কি করেছে। সময় মতো লাইট একটি ট্রেন স্টেশনে যায় রেপেনবারকে ফলো করতে করতে। রেপেনবারকে দেখা মাত্র লাইট তার পেছনে যায় এবং তাকে হুমকি দেয় যে তুমি যদি পিছনের দিকে তাকাও তাহলে তুমি মারা যাবে। আর লাইট যে কিরা সেটা প্রমাণ করার জন্য রেপেনবারের সামনেই লাইট আরেকটা লোককে তার ডেথ নোট দিয়ে মেরে ফেলে। লোকটা একটা ধর্ষক ছিল, কিন্তু সে আইনের হাত থেকে বারবার ছুটে গেছে কারণ তার নামে খুব একটা প্রমাণ ছিল না। লাইট তাকে বলে সে যদি লাইটের কথা মতো কাজ না করে তাহলে সে রেপেনবারের ওয়াইফ, তার ফ্যামিলি মেম্বার সবাইকে মেরে ফেলবে। রেপেনবার অনেক অবাক হয় এটা দেখে যে কিরা তার ব্যাপারে এত কিছু জানে। কিরা তারপর রেপেনবারকে বলে যে তোমার ল্যাপটপের ভিতরে যেসব এফবিআই এজেন্টের নাম আছে যারা জাপানে এসেছে এই কিরা তদন্ত ইনভেস্টিগেশন করার জন্য, আমি তাদের সবার নাম চাই। লাইট তাকে কিছু কাগজ দেয়, তারপর বলে জাপানে যত এফবিআই এজেন্ট আসছে তাদের সবার নামে তুমি কাগজে লিখবে এবং নামগুলো লেখার পরে তুমি ট্রেনে উঠে 30 মিনিট সেই ট্রেনে থাকবে যাতে কোনো কিছু সন্দেহজনক না দেখায়। 30 মিনিট পর ট্রেন থামলে কাগজগুলো তোমার সিটের উপর রেখে তুমি ট্রেন থেকে নেমে যাবে। আর রেপেনবার তার কথা মতো সবগুলো কাজ করে। 30 মিনিট পর রেপেনবার যখন ট্রেন থেকে নামে তখন সাথে সাথে তার হার্ট অ্যাটাক হয় এবং তারপর সে মাটিতে কাতরাতে কাতরাতে যখন পিছনের দিকে তাকায় তখন সে লাইটকে দেখে। এখানে লাইট ওকে যে কাগজগুলো দিয়েছিল এফবিআই এজেন্টের নামগুলো লেখার জন্য, সে কাগজগুলো ছিল তার ডেথ নোটের ছেঁড়া পৃষ্ঠা। তো এক হিসেবে রেপেনবার তার নিজের এবং তার সাথে আসা সব এফবিআই গোয়েন্দাদের মৃত্যুদণ্ড সই করলো। তার পরের দিন রাতে ডিনার করার সময় লাইটের বাবা সুইচিরো ইয়াগামি বলেন যে উনি এই কিরা ইনভেস্টিগেশনের পরিচালক এবং গতকালই তাদের অর্গানাইজেশনে কাজ করতে আসা 12 জন এফবিআই এজেন্ট কিরার হাতে মারা গেছে। লাইট অবশ্যই সবকিছু জানে, তারপরে সে ভোলা সাজে। লাইটের বোন তার বাবাকে এই কেসটা ছেড়ে দিতে অনুরোধ করে কারণ সবাই জানে যে এই কাজটা তার জন্য প্রচন্ড বিপজ্জনক। সুইচিরো তখন বলেন যে কোনোভাবেই উনি এই কেসটা ছাড়বেন না, কারণ এই কেসের একটা শেষ উনি দেখেই ছাড়বেন। লাইট চুপচাপ চেয়ারে বসে কথাগুলো গিলছিল, কারণ তার বাবা এখন তার অন্যতম সবচেয়ে বড় শত্রু আর একদিন হয়তো তাকে তার বাবাকেও মারতে হতে পারে। কিন্তু তারপরে সে মনের সবগুলো আবেগ আটকে রেখে তার বাবাকে বলে যে আমার খুবই গর্ব হচ্ছে যে তুমি আমার বাবা, আর যদি কখনো কোনো সাহায্যের দরকার হয় আমাকে জানাবে, আর যদি আমি পাই তাহলে আমি নিজে কিরাকে খুঁজে বের করবো এবং ওকে শেষ করব। এদিকে এল তার গোয়েন্দা সংস্থার বেশিরভাগ মানুষ ছাঁটাই করে ফেলে এবং সবচেয়ে বিশ্বস্ত কিছু লোককে তার সংস্থায় রাখে যাদের ন্যায় বিচারের তাড়না খুবই বেশি, এবং তাদের সাথে এল একটি মিটিং ঠিক করে যেখানে সে তাদেরকে নিজের চেহারা দেখানোর জন্য প্রস্তুত হয় যাতে তারা বুঝতে পারে যে তারা এলকে ভরসা করতে পারবে। গোয়েন্দারা যখন এলের হোটেলে আসে তখন তারা এলকে দেখে খুবই অবাক হয়, কারণ এল জাস্ট একটা কিশোর ছেলে। গোয়েন্দারা একে একে তাদের সবার পরিচয় এলকে দেয়, মাতসুদা, আইজাওয়া, মোগি এবং ওকিটা। তারা প্রথমে বিশ্বাসই করতে চাইছিল না যে এই লোকটা আসল এল, কিন্তু এলের সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পরে তারা বুঝতে পারে হ্যাঁ এটাই আসল। এল জানে যে কিরা তার শিকার কিভাবে মারা যাবে এটা সম্পূর্ণভাবে নিজের কন্ট্রোলে রাখতে পারে, কারণ কিরা কারাগারে থাকা অনেক অপরাধী হত্যা করে এলের কাছে বিভিন্ন ধরনের মেসেজ পাঠাচ্ছে। কিরা এটাও জানে যে জাপানে আসা যে এফবিআই গোয়েন্দাগুলো মারা গেছে তাদের মধ্যে কে একজন কিরাকে দেখেছে বা কিরাকে কিছুদিনের জন্য ফলো করেছে। কিরা বলে 12 জন এফবিআই গোয়েন্দা মরার কারণে সে ভয় পেয়ে চুপ থাকবে না, সে উল্টারও বেশি করে চেষ্টা করবে কিরাকে আইনের আওতায় আনার জন্য। যা শুনে রুমে থাকা গোয়েন্দারা বেশ অনুপ্রাণিত হয়। এল রুমে থাকা সব গোয়েন্দাদেরকে বলে এখন থেকে তারা যাতে এলকে রিউজাকি নামে ডাকে, উনি একজন জাপানি সুপারস্টার। তারপরে এল প্রত্যেকটা গোয়েন্দার সাথে আলাদা আলাদা ভাবে কিছুক্ষণ কথা বলে নেয়। এদিকে রেপেনবারের স্ত্রী নাওমি তার স্বামীর মৃত্যু এবং এফবিআই এজেন্টের মৃত্যু নিয়ে অনেক তদন্ত করে এবং কিছু সূত্র পায় যা দিয়ে কিরাকে নিয়ে তদন্তে সে বড় মাপে সাহায্য করতে পারে। সে তথ্যগুলো নিয়ে সে জাপানি গোয়েন্দা সংস্থার অফিসে যায় এবং বলে যে কিরা তদন্ত নিয়ে তার কাছে কিছু খুবই গুরুত্বপূর্ণ তথ্য আছে, কিন্তু অফিসের গার্ড বলে যে ওই মুহূর্তে অফিসে কেউ নেই। এদিকে লাইট অফিসে আসে তার বাবাকে কিছু জামা কাপড় দেওয়ার জন্য এবং পাশ থেকে সে নাওমির সব কথা শুনে নেয়। তারপর সে নাওমিকে বলে যে সে নাওমিকে সাহায্য করতে পারে কিরা তদন্তে কাজ করা কারোর সাথে কথা বলিয়ে দিতে, কারণ সে নিজেই কিরা তদন্তের পরিচালকের ছেলে। এরপর কিরা নাওমির সাথে রাস্তায় হাঁটতে থাকে এবং বলে যে তার বাবার ফোন যখন চালু হবে তখন সে নিজেই নাওমিকে তার বাবার সাথে ফোনে কথা বলিয়ে দিবে। কিরা নাওমির থেকে কৌশলে জেনে যায় যে এক্স্যাক্টলি সে কি জানতে পেরেছে কিরার ব্যাপারে। নাওমি তখন কিরাকে বলে যে কিরা কেবল হার্ট অ্যাটাক ছাড়াও আরো অনেকভাবে তার শিকারকে মারতে পারে এবং তার শিকার কিভাবে মরবে সেটা সে অক্ষরে অক্ষরে নিয়ন্ত্রণ করতে পারে। এটা শুনে লাইট প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ এই সামান্য তথ্যটুকুই তাকে পুলিশের হাতে ধরা খাইয়ে দিতে পারে, যার কারণে তার মৃত্যুদণ্ড নিশ্চিত। লাইট তার কাছে থাকা ডেথ নোটে ছেড়ে একটা কাগজের টুকরা নাওমির নাম লেখে আর ইনস্ট্রাকশন দেয় যে নাওমি 40 সেকেন্ড পরে মারা যাবে। লাইট সেখান থেকে চলে যাওয়ার পরে অবশ্যই লাইট 40 সেকেন্ড ওয়েট করে, কিন্তু দেখা যায় নাওমির কিছুই হচ্ছে না।
রিক তখন হেসে ওঠে আর লাইট তখন বুঝতে পারে যে নাওমি ওকে যে নামটা দিয়েছে এটা তার আসল নাম নয়। লাইট তখন আরো ভয় পেয়ে যায় এবং ভেতরে ভেতরে মরিয়া হয়ে যায় নাওমি চলে যাওয়ার আগে যেভাবে হোক তার নামটা বের করে তাকে মারার জন্য, না হলে লাইট সর্বোচ্চ 2-1 দিনের ভেতরেই ধরা পড়বে। লাইট তখন তার কথার চালে নাওমিকে ফাঁসায় এবং বলে যে লাইট আসলে ক্রীড়া তদন্ত সংস্থার একজন গোয়েন্দা এবং সে খুব খুশি হবে যদি নাওমি তাদের গোয়েন্দা সংস্থায় জয়েন করে, যেহেতু সে আগেও এলের আন্ডারে কাজ করেছে। কিন্তু তার জন্য নাওমিকে তার আসল নাম লাইটকে জানাতে হবে। নাওমি লাইটকে বিশ্বাস করে এবং তার আসল নামটা লাইটকে বলে দেয়। লাইট তখন দেরি না করে নাওমির আসল নামটা তার ডেথ নোটে লেখে এবং নাওমির দিকে তাকে সে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলে যে আমি কিরা। লাইট তখন তার ঘড়ির দিকে তাকায় এবং দেখে 40 সেকেন্ড প্রায় শেষ হচ্ছে, আর আমরা তখন নাওমির চেহারা একটা হৃদয় ভাঙা চাহনি দেখি। 40 সেকেন্ড শেষ হওয়ার পর নাওমি হাঁটতে হাঁটতে তার মৃত্যুর দিকে চলে যায়। আর সত্যি বলতে এটা আমার লাইফে থেকে সবচেয়ে ফাকড আপ একটা সিন। সো হে গাইস, ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর কথা দিচ্ছি যে এই ভিডিওর সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আসবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের প্রথম ভিডিও হিসেবে আশা করছি আপনারা ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে নিয়মিত নতুন নতুন মুভি, ওয়েব সিরিজ বা অ্যানিমে এক্সপ্লেন ভিডিও পোস্ট করা হবে। আপনাদের সাথে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। বাই।